এনসিপির পদযাত্রা ঘিরে গোপালগঞ্জে উত্তেজনা। উলপুরে পুলিশের গাড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের ভাঙচুর, আগুন। ইউএনএর গাড়িতেও হামলা। গুলি খাইছে একটা। জুলাই শহীদ দিবসে অকুতোভয় আবু সাইদ স্মরণে রংপুরে নানা কর্মসূচি। কক্সবাজারের ছাত্রদল নেতা ওয়াসিমের কবর জিয়ারত ও পরিবারের সাথে কেন্দ্রীয় নেতাদের সাক্ষাৎ। ফেনীর পরশুরাম থেকে বন্যার পানি নামলেও ফুলগাজী ও ছাগলনাইয়ার অনেক জায়গা এখনো জলাবদ্ধ। নদী খাল দখলকে দুষছেন স্থানীয়রা। বিভিন্ন বাধার কারণে পানিগুলা এদিক থেকে যাওয়ার সময় বাধা পড়ে। পানি উন্নয়ন বোর্ডের কাছে বিনীত নিবেদন, আমাদের খালটা যেন অতি শিগগিরই খনন করা হয়। পৌরসভা বলেন বা অন্য কোনো কর্তৃপক্ষ বলেন, কারোই নজর থাকে না, সারা বছর নজর থাকে না। আমন্ত্রণ সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। আহত হয়েছেন 4 পুলিশ সদস্য। সকালে গোপালগঞ্জ সদরের উলপুরে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, জাতীয় নাগরিক কমিটি এনসিপির পদযাত্রা কর্মসূচি বানচাল করতেই হামলা চালায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। আহত 4 পুলিশ সদস্যকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পুলিশের গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় উত্তেজনা বিরাজ করছে জেলায়। এছাড়া উলপুরেই ইউএনওর গাড়িতেও হামলা ও ভাঙচুর করা হয়। কংসুর এলাকায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে হামলাকারীরা। পরে প্রশাসন গিয়ে সড়ক থেকে সেসব সরিয়ে নেয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে সেনাবাহিনী ও পুলিশ। হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। এ বিষয়ে আরো জানাতে গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ তুহিন। তুহিন, গোপালগঞ্জে পুলিশ ও ইউএনএর গাড়িতে হামলা হয়েছে। এই অবস্থায় এনসিপির কর্মসূচি ঠিকঠাক আছে কিনা বিস্তারিত আমাদের জানাবেন। রাব্বিক, কর্মসূচির যেটা জেলা শহরে মঞ্চে অবস্থান করছে স্থানীয় নেতারা, তারা আছে, তারা মোটামুটি আয়োজন করছে। তারা অপেক্ষায় আছেন কেন্দ্রীয় নেতারা কখন এখানে আসবেন। কিন্তু আপনি যেটা বলছিলেন যে সকাল থেকে উলুপুরে এবং কর্ণখোলায় যে কংসুরে যে আক্রমণের ঘটনা ঘটেছে, দুটি ঘটনার পর স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে আমাদের প্রশ্ন উঠেছে। এখানকার এনসিপির যারা সাধারণ কর্মীরা সমর্থক আছেন তারা প্রশ্ন তুলেছেন যে ট্যাকেরহাট থেকে এই গোপালগঞ্জে প্রায় 40 কিলোমিটার, মানে 39 কিলোমিটার বেশি শহরের এই মঞ্চ পর্যন্ত প্রায় 40 কিলোমিটার সড়কে যে ধরনের নিরাপত্তা থাকার কথা ছিল সেই নিরাপত্তা ব্যবস্থা নেই। অর্থাৎ সেই সড়ক দিয়ে এনসিপি নেতারা আসবেন, তারা যাত্রা করেছেন, আমরা খবর পেয়েছি। কিন্তু দুটি ঘটনায়, একটি ঘটনায় পুলিশের গাড়িতে হামলা করা হলো, আগুন দেওয়া হলো। সেই ঘটনা শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা যখন সেটা দেখতে গিয়েছিলেন, সেখানে তার গাড়ি ব্যারিকেড দিয়ে, রাস্তায় গাছ ফেলে ব্যারিকেড দিয়ে তার গাড়িতে আক্রমণ করা হয়েছে। তার ড্রাইভার আহত বলে আমরা খবর পেয়েছি। এমনকি শহরে যে স্থানে সমাবেশ শুরু হয়েছে, সেই সমাবেশের আশপাশেও ঠিক সে ধরনের নিরাপত্তা আমাদের চোখে পড়েনি। এমনকি সমাবেশের পাশ দিয়ে একাধিক 8-10টি মোটরসাইকেলে লাঠি এবং প্লাস্টিকের পাইপ বহন করে একদল মিছিল করে বা মোটরসাইকেল মহড়া দিচ্ছে, সেটা এনসিপির বিপক্ষে না পক্ষে এ ধরনের বোঝা যাচ্ছে না। এই ধরনের টহল দেখেও কিন্তু সাধারণ নাগরিকরা বা গোপালগঞ্জবাসী কিছুটা শঙ্কায় আছেন যে এটা নিয়ে কোনো বিশৃঙ্খলা তৈরি হয় কিনা। তো সমাবেশের আশপাশকে ঘিরে এনসিপির যে স্থানীয় নেতারা, তারা এখন বক্তব্য রাখছেন। তারা এই ঘটনার নিন্দা জানিয়েছেন এবং প্রশাসনের প্রতি তাদের কেন্দ্রীয় নেতাদের এই গোপালগঞ্জে আসা পর্যন্ত যে নিরাপত্তা ব্যবস্থা, সেটা আরও জোরদারের দাবি জানাচ্ছেন। এমনকি আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা বলছেন যে তাদের মতো তারা টহল দিচ্ছেন, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে এই পরপর দুটি ঘটনায় যে হামলার ঘটনা ঘটেছে একই জায়গা, অর্থাৎ খুব অল্প দূরত্বে। প্রথমে গাড়িতে আগুন দেওয়া, পরে ইউএনও যেখানে দেখভাল করতে গিয়েছিলেন সেই ইউএনওর গাড়িকে
ব্যারিকেড দিয়ে আটকে হামলা করা হয়েছে। অর্থাৎ সেই সড়কটি এখন কতটা নিরাপত্তাহীনতায় আছে সেটা বোঝা যায়। এটা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপির নেতারা। তারা তারপরেও বলছেন যে কোনোভাবে তারা সমাবেশ সফল করবেন এবং গোপালগঞ্জে এসে পৌঁছবেন। জি তুহিন, আপনি থাকুন সেখানে, পরবর্তীতে আপনার মাধ্যমে আবারও দর্শকদের আপডেট জানিয়ে দেব। আপনাকে ধন্যবাদ। দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুরে কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গোপালগঞ্জে পৌঁছে জেলার পৌর পার্ক উন্মুক্ত মঞ্চে সমাবেশ করবেন এনসিপি নেতা কর্মীরা। পরে সেখান থেকে পথসভা বের হওয়ার কথা রয়েছে। গোপালগঞ্জের পথসভায় সবাইকে দলে দলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরের পর মাদারীপুর যাবে দলটি, সেখান থেকে পথসভা নিয়ে শরীয়তপুরেও পথসভা করার কথা রয়েছে। সন্ধ্যায় ফরিদপুরে গিয়ে শেষ হবে এনসিপির আজকের কর্মসূচি। এর আগে মঙ্গলবার রাতে বরিশালে নগর ভবনের সামনে তারা পথসভা করে। সকাল 11টার দিকে বরিশাল থেকে রওনা হন গোপালগঞ্জ অভিমুখে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের স্মৃতি স্মরণে দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস। শহীদ আবু সাইদের প্রথম শাহাদাত বার্ষিকীতে সকালে রংপুরে কবর জিয়ারত করেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ও শিক্ষক শিক্ষার্থীরা। এ সময় ফাতেহা পাঠ ও মোনাজাত করা হয়। কবর জিয়ারত করেন জেলা প্রশাসক এবং পুলিশ সুপারও। দিনটিকে লাল শোক আখ্যা দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা পরেছেন লাল রঙের পাঞ্জাবি। তাদের অভিযোগ, সংস্কার, সংবিধান, ন্যায় বিচার ছাড়াই নির্বাচন নিয়ে ব্যস্ত সরকার এবং রাজনৈতিক দলগুলো তারা আবারও পুরনো বন্দোবস্তে ফিরে যেতে চায়। এদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও পালিত হচ্ছে নানা কর্মসূচি। যেখানে পুলিশের ছোড়া গুলিতে আবু সাইদের মৃত্যু হয়, সেখানে নির্মিত হবে একটি তোরণ। তাছাড়া ক্যাম্পাসের পার্কে স্থাপিত হবে মিউজিয়াম। যেই নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে শহীদ আবু সাইদ, সেই নতুন বাংলাদেশ যতদিন পর্যন্ত না বিনির্মাণ হবে ততদিন পর্যন্ত শহীদ আবু সাইদের সহযোদ্ধারা রাজপথে থেকে যাবে। আমাদের যে বিপ্লবের যে প্রত্যয়, সেই প্রত্যয় এবং স্বপ্ন বাস্তবায়নে ইন্টারিম সরকার যাতে আরো বেশি মনোযোগী হয়। তার হত্যাকারীদের বিচার, যেহেতু প্রসিকিউশন অলরেডি আমাদের ডিক্লারেশন দিয়েছে 30 জন আসামি হয়েছে, অ্যাটলিস্ট 30 জনকে যেন যথাযথভাবে আইনের প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তাদের শাস্তি নিশ্চিত করা হয়। এদিকে শহীদ আবু সাইদের প্রথম মৃত্যুবার্ষিকীতে তার বাবা মায়ের সাথে কথা বলেছে যমুনা টেলিভিশন। হত্যা মামলা দ্রুত বিচার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের কণ্ঠে। এখনো বৈষম্য দূর করার প্রক্রিয়া শুরু না হওয়ায় শঙ্কিত গর্ভধারিণী আনোয়ারা বেগম। আমার ছেলে যে জীবনটা দিল, আমার ছেলে সেটা যেন স্বপ্নটা পড়ে আমার ছেলে পাশ মাঝিক যেন সরকার দেখে। পোক্টার হোক, ভিসি হোক, যাই অপরাধী তাই অপরাধী। এটা আমি চাইছি যে নির্দিষ্ট যারা অপরাধী তার বিচার হোক। শহীদ আবু সাইদ স্মরণে দিনভর রংপুরে নানা কর্মসূচি রয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তার নামে তোরণ এবং পার্কে মিউজিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে, যার উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের 4 উপদেষ্টা। এ ব্যাপারে বিস্তারিত জানাবেন সহকর্মী সরকার মাঝারুল মান্নান। মাঝার, উপদেষ্টারা কি পৌঁছেছেন? কর্মসূচি সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন। আমাদেরকেও একটা জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা গেছে কিংবা আনার একটা চেষ্টা হয়েছে। কর্মসূচির কথা যদি আপনাকে একটুখানি বলি, যে এরই মধ্যে কিন্তু সব উদ্বোধন কর্মকাণ্ডগুলো হয়ে গেছে এবং এখন আলোচনা সভা হচ্ছে। এই মুহূর্তে আলোচনা সভায় বক্তব্য রাখছেন ইউজিসির সদস্য জনাব তানজিম উদ্দিন খান, এখানে উপস্থিত আছেন আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল, উপস্থিত আছেন বন ও পরিবেশ উপদেষ্টা জনাব রেজওয়ানা সিদ্দিকী এবং আরো যে 2জন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা এবং একজন যে শিক্ষা উপদেষ্টা আসবার কথা ছিল তারা আসেননি। এছাড়া রংপুরের বিভাগীয় কমিশনার সহ এবং বেগম হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং এখানে সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ের কর্মকর্তারা আছেন। এবং আমরা কিছুক্ষণ আগে এখানে বক্তব্য দিয়েছেন যারা এই সমন্বয়ক ছিলেন জুলাই আন্দোলনের, তারা যেটি বারবার বলার চেষ্টা করছেন যে এখানে বলেছেন যে আবু সাইদের যে বিচার, সেই বিচার কার্যক্রমটি খুব দ্রুতভাবে ত্বরান্বিত হতে হবে। বিচার এবং সংস্কার নিশ্চিত করার পরে
তারা নির্বাচনের দিকে এগুতে বলেন এবং এই সময় তারা এই রংপুর অঞ্চলে যে বৈষম্য আছে সেই বৈষম্যগুলো তুলে ধরেন। অর্থাৎ এখন পর্যন্ত বাজেটে বৈষম্য আছে এবং সব জায়গাতেই বৈষম্য আছে। বিশেষ করে এই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভাগ খুলতে হবে, এখানে অডিটোরিয়াম নেই, এখানে খেলার মাঠ নেই, অর্থাৎ নানান ধরনের সমস্যাগুলো তারা তুলে ধরেছেন এবং তারা বলছেন এই গেল 10 মাসেও 1 বছরেও তারা সেটি করতে পারেনি। এখন তারা যেটা বলবার চেষ্টা করছেন, যদি এই দাবিগুলো মানা না হয় তাহলে তারা আবারও জুলাই বিপ্লবের মতো আন্দোলন শুরু করবেন এই রংপুর থেকেই। মাঝার, আপনাকে ধন্যবাদ। যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য ওয়াসিম জীবন দিয়েছেন সেই বৈষম্য এখনো রয়ে গেছে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। সকালে কক্সবাজারের পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া সহ নেতাকর্মীরা। এ সময় তারা বলেন, শুধুমাত্র দলীয় দৃষ্টিকোণ থেকে দেখে রাষ্ট্র ওয়াসিম আকরামের প্রাপ্য মর্যাদা দিতে পারেনি। ভবিষ্যতে জনগণের সরকার ক্ষমতায় আসলে সকল শহীদদের যথাযথ মর্যাদা দেয়া হবে বলেও আশা প্রকাশ করেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এর আগে শহীদ ওয়াসিমের পরিবারের সাথে সাক্ষাৎ করেন তারা। যারা শহীদ হয়েছে তাদের রাষ্ট্রীয় ক্ষতিপূরণ দেওয়ার দায়ভার যাদের দেওয়া উচিত ছিল, যাদের উপর অর্পিত করেছে জনগণ, তারা এটি চরমভাবে ব্যর্থ হয়েছে। ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তাদের পুনর্বাসনে ব্যর্থ হয়েছে। যারা দৃষ্টিশক্তি হারিয়েছেন তাদেরও পুনর্বাসনে সরকার ব্যর্থ হয়েছে। যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকীতে টাঙ্গাইলে দোয়া মাহফিল হয়েছে। দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের অডিটোরিয়ামে দৈনিক যুগান্তর এই দোয়া মাহফিলের আয়োজন করে। এ সময় বক্তারা বলেন, দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধা ও শিল্পপতি নুরুল ইসলাম ছিলেন সত্যের সঙ্গে জনগণের পাশে। যমুনা গ্রুপের দৈনিক যুগান্তর ও যমুনা টিভি মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলে। নুরুল ইসলাম তার সৃষ্টি ও কর্মের কারণে এখনো বেঁচে আছেন মানুষের মনে। তার আত্মার মাগফিরাত কামনা করেন উপস্থিত সবাই। অনুষ্ঠানে টাঙ্গাইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় মুহুরী, কহুয়া ও সিলুনিয়া নদীর বাঁধ ভেঙেছে 7 দিন পেরিয়েছে। পরশুরামে দ্রুত পানি নামলেও ফুলগাজী ও ছাগলনাইয়ায় বেশিরভাগ স্থান জলাবদ্ধ। এর জন্য নদী খাল দখলকে দুষছেন বাসিন্দারা। একই কারণে ডুবেছে ফেনী শহরও। জেলা প্রশাসন জানিয়েছে, নদী খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানো হবে। এই দৃশ্য ফেনীর উত্তরাঞ্চলের। বৃষ্টি থেকেও ভারতের উজানের পানিতে তলিয়েছে গ্রামের পর গ্রাম। ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি, মৎস্য, সড়ক ও বিভিন্ন অবকাঠামোর। 20টা বাগনার পানি এখানে আইছে। এখন কি যাইতে 2টা ব্রিজ দিয়ে যাইতেছে, একটা ব্রিজ ছোট আর একটা ব্রিজ বড়, যার কারণে পানি নিষ্কাশনের লেট হচ্ছে। চলা বা থাকার বড় অসুবিধা হয়ে গেছে, পানি নামতেছে না। রাস্তা যদি আরো উঁচু হইতো তাহলে এরকম আর ভোগান্তি হইতো না পানির। বাঁধ ভাঙ্গার সপ্তাহ পার হওয়ার পরও জেলার বিভিন্ন স্থানে তৈরি হয়ে আছে জলাবদ্ধতা, পানির নিচে ফসলি জমি। এমন পরিস্থিতির জন্য নদী খাল দখলকারীদের দায়ী করছেন ক্ষতিগ্রস্তরা। বিভিন্ন ময়লা আবর্জনা এবং কি বিভিন্ন বাঁধের কারণে পানিগুলা এদিক থেকে যাওয়ার সময় বাধা পড়ে। জমিনে হাল চাষ করছি, ধান টান লাগানোর জন্য আপনার জ্বালাবিটা করছি, চাষ করছিলাম। এখন জ্বালাবিটাতে আপনার সবগুলো নষ্ট হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের কাছে বিনীত নিবেদন, আমাদের খালটা যেন অতি শিগগিরই খনন করা হয়। গত 8 জুলাই শহরের বেশিরভাগ এলাকাও ডুবেছে কয়েক ঘন্টার বৃষ্টিতে। ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে অপূরণীয়। এর জন্য পৌরসভার অব্যবস্থাপনা ও শহরের খাজা আহমেদ লেক, পাগলিছড়া খাল, দমদমা খাল দখলকে প্রধান কারণ বলছে পৌরবাসী। পৌরসভা বলেন বা অন্য কোনো কর্তৃপক্ষ বলেন, কারোই নজর থাকে না, সারা বছর নজর থাকে না। একটা সময় এসে নজর হয় যখন দেখা যায় পানি জলবদ্ধতা তৈরি হয়েছে, শহর ডুবে গেছে। মানুষ কষ্টে আছে, খালগুলো দখল করে রেখেছে সব সরকারি। আপনার শুধু খাল আপনার ক্লিয়ার কেউ করে না। খাল ক্লিয়ার না করার কারণে পানিগুলো এভাবে হুট করে বাড়ি যায়। নদী খাল দখল হয়ে যাওয়ায় জলাবদ্ধতা দীর্ঘায়িত হওয়ার কথা স্বীকার করলেন জেলা প্রশাসনের কর্মকর্তা। বললেন, খুব শিগগিরই উচ্ছেদ অভিযান শুরু হবে। নদী খাল বিলে কিছু অবৈধ স্থাপনা আছে, এগুলো আমরা অপসারণের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে শীঘ্রই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে, যেন পানি নিষ্কাশনের পথটি সহজ থাকে এবং সহজে পানিটা নেমে যেতে পারে। নদী খাল দখলমুক্ত করতে অতীতের মতো লোক দেখানো উচ্ছেদ নয়, জলধার ঠিক রাখতে কার্যকরী পদক্ষেপ চায় ভুক্তভোগীরা।
আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। শরীয়তপুরের ভেদরগঞ্জ পৌরসভা গঠনের প্রায় ৩ দশক কেটে গেলেও সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা গড়ে ওঠেনি। ফলে পৌরবাসীর ঘর থেকে শুরু করে বাজার, হাসপাতাল সর্বত্র ছড়ানো ময়লার স্তূপ, নির্দিষ্ট স্থান না থাকায় বাধ্য হয়ে খালেই ফেলতে হচ্ছে আবর্জনা। শরীয়তপুরের ভেদরগঞ্জ পৌরসভার বুক চিরে বয়ে চলেছে মহেশ্বর খাল। তবে দীর্ঘদিনের দখল দূষণে পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। 1997 সালে গঠিত হয় পৌরসভাটি। দীর্ঘ 28 বছর ধরে এভাবেই পৌরসভার মধ্য দিয়ে বয়ে যাওয়া খালের মধ্যে ফেলা হচ্ছে শহরের যাবতীয় আবর্জনা। শুধু তাই নয়, হাসপাতাল ও ক্লিনিকের সব ধরনের বর্জ্যও পড়ছে এই খালে। ময়লা ফেলার নির্দিষ্ট স্থান না থাকায় এই খালে ময়লা ফেলতে বাধ্য হন বলে দাবি এলাকাবাসীর। একই জায়গা রোগীদের বসার জায়গা, মসজিদ, আমাদের চলাফেরার জায়গা, এই জায়গায় বর্জ্য ফালাচ্ছে এবং এখানে পুরাচ্ছে, তাহলে কতটুকু জীবাণু ছড়াচ্ছে। নির্দিষ্ট জায়গা না থাকার কারণে আমরা ক্লিনিকের ময়লাগুলো আমরা নির্দিষ্ট ভাগ করে আমাদের যেগুলো পোড়ানোর প্রয়োজন সেগুলো পোড়ে ফেলি, আর যেগুলো কবর দেওয়া যায় সেগুলো আমরা মাটি চাপা দিয়ে কবর দিয়ে ব্যবস্থা করে থাকি। যত বাজারের দোকানদার আছে এই সব ময়লা তাদের, এই যে এই প্লাস্টিক যেখানে যা আছে সবই আমরা এটা বহন করি, এই মানে ফেলাই দিই খালে, এই খালেই আমাকে দিয়ে ফেলায়। ব্যবসায়ীরা বলছেন দুর্গন্ধে অনেক ক্রেতারা এসে ফিরে যাচ্ছেন খালের পাশের দোকানগুলো থেকে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তারা। যত বাজারের ময়লা আছে সম্পূর্ণ ময়লা অনেক পরিত্যক্ত হয়, আর এই পরিত্যক্ত হওয়ার কারণে আশেপাশে যে সমস্ত দোকানদার তারও সমস্যা আছে এবং বাজারের ব্যবসায়ীর সমস্যা আছে এবং আশেপাশের লোকজন ওই গন্ধে ঢুকতে পারে না। দুর্গন্ধের জন্য আমার এখানে কাস্টমার আসলেও থাকে না, চলে যায়। আমাদের তো পৌরসভার মধ্যে এরকম কোনো আমার জায়গা দেয় নেই যে আবর্জনা ফালানোর জন্য। যদি আমাদের ড্রাম দিত, কেউ একটা কোনো আজপত্র দিত, তাহলে আমরা ওখানে ফালাইতে পারতাম। দ্রুত সময়ের মধ্যেই এই সমস্যা নিরসনে ডাম্পিং ইয়ার্ড করার আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসক। আমরা চেষ্টা করছি এই ময়লা ব্যবস্থাপনা নিয়ে ডাম্পিং স্টেশন তৈরি করার জন্য আমরা কার্যক্রম শুরু করেছি। আমরা ইতিমধ্যে একটি স্থান নির্ধারণ করেছি, সেই নির্ধারিত স্থান নিয়ে আমরা ফিজিবিলিটি করেছি, আমরা নিজেরাই গিয়েছি। 2.27 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে খ শ্রেণীর ভেদরগঞ্জ পৌরসভায় বসবাস প্রায় 20,000 মানুষের। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।